স্টাডি 24x7 হোম স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে চলে এসেছি সেটা একটু ডিফিকাল্ট, তোমাদের একটু ভালো করে পড়তে হবে, ভালো করে শুনতে হবে। দ্যাট ইজ Michaelis-Menten ইকুয়েশন অফ এনজাইম কাইনেটিক্স। তো চলো আমরা শুরু করি আজকের টপিক Michaelis-Menten ইকুয়েশন অফ এনজাইম কাইনেটিক্স। প্রথম দেখো, চলো শুরু করা যাক যে হোয়াট ইজ অ্যাকচুয়াল Michaelis-Menten ইকুয়েশন। Two 20th century scientists Leonor Michaelis and Leonora Menten proposed the model known as Michaelis-Menten kinetics to account for enzymatic dynamics. এনজাইম মানে উৎসেচক। আমরা এনজাইম বা উৎসেচকের কাজ পড়েছি। তারা কি করে? যে কোনো রিঅ্যাকশনের বেগকে স্পিড আপ করে, অর্থাৎ রিঅ্যাকশনে তারা কি করে? অনেকটা অনুঘটকের মতো কাজ করে। উৎসেচক সে যদি সাবস্ট্রেটের সাথে যুক্ত হয় তাহলে প্রোডাক্ট খুব তাড়াতাড়ি তৈরি হয়, অ্যাক্টিভেশন এনার্জি অনেক কম লাগে, কম এনার্জিতেই কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার তারা কিভাবে কাজ করে, এই রেট বিক্রিয়ার বেগটা কিভাবে কাজ করে সেইটা বোঝানোর জন্য আমরা Michaelis-Menten ইকুয়েশনটাকে নজর দিই। The model serves to explain how an enzyme can cause kinetic rate enhancement of a reaction and explain how reaction rates depend on the concentration of enzyme and substrate. তো এই যে বিক্রিয়াটাতে কিভাবে একটা বিক্রিয়ার বেগ এনজাইমের উপরে এবং সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করছে, তার ঘনত্ব তার পরিমাণের উপর ডিপেন্ড করছে, সেটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো শুরু করা যাক। ধরো সাপোজ একটা রিঅ্যাকশন আমি এখানে দেখাচ্ছি। দিস ইজ এনজাইম। এনজাইম যদি সাবস্ট্রেট মানে ধরো কোনো রিঅ্যাকশনে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ আছে, তো বিক্রিয়ক মানে ধরো এইটা বিক্রিয়া করে তৈরি হবে প্রোডাক্ট পি, তাহলে এস থেকে তৈরি হবে পি। এটা স্পিড আপ করার জন্য আমি কি করেছি? এনজাইম অ্যাড করেছি। এনজাইম সাবস্ট্রেটের সাথে রিজিয়ন অ্যাড হয়ে গিয়ে তৈরি করলো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, সেখান থেকে আলটিমেটলি এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হলো। তাহলে K1 K2 এগুলো কি? এগুলো রেট কনস্ট্যান্ট। এই এনজাইম প্লাস সাবস্ট্রেট এরা শুধু যুক্ত হলেই হবে না, K1 রেটে এরা এনজাইম সাবস্ট্রেট তৈরি করলো। আবার এনজাইম সাবস্ট্রেট থেকে এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হতে এখানে K2 রেটটা দরকার লাগলো। সো আমরা এখানে বলতে পারছি যে ব্যাপারটা তাহলে কি বুঝলাম? The enzyme interacts with the substrate by binding to its activate site to form the enzyme substrate complex. তাহলে এনজাইমের সাথে সাবস্ট্রেট কিন্তু অ্যাক্টিভ সাইডে এনজাইমের অ্যাক্টিভ সাইডে সাবস্ট্রেট বাইন্ড করে তবে সে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে। এবং এই রিঅ্যাকশনটা পরবর্তীকালে তৈরি করলো কি? এনজাইম প্লাস প্রোডাক্ট, যেখানে ফ্রি এনজাইম প্লাস ফ্রি প্রোডাক্ট তৈরি হলো এবং সেখানে একটা কনস্ট্যান্ট লাগলো K2। তাহলে এনজাইম সাবস্ট্রেট থেকে K1 কনস্ট্যান্টের দ্বারা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, দেন K2 কনস্ট্যান্টের দ্বারা এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হলো। এই ব্যাপারে একটা বেগ, আমি বারবারই বলছি রেট বোঝাচ্ছি। রেট রেট মানে এই যে এনজাইম ক্যাটালাইসিস করছে, কোনো রিঅ্যাকশনের বেগকে বাড়াচ্ছে, তার বেগটা আমরা V দিয়ে ডিনোট করব। সো V is the rate of catalysis of an enzyme. For different enzyme, V varies with different concentration of the substrate. The substrate concentration এর ভ্যারিয়েশনের সাথে সাথে বেগ পরিবর্তন হচ্ছে। তাই সাবস্ট্রেট যখন কম থাকে তখন বেগের সাথে সাবস্ট্রেটের একটা লিনিয়ার প্রপোর্শনাল বা সমানুপাতিক সম্পর্ক। সাবস্ট্রেট যত বাড়ছে এনজাইম সাবস্ট্রেটের রিঅ্যাকশনের বেগ তত বাড়ছে। কিন্তু যদি সাবস্ট্রেট অনেক বেশি থাকে এনজাইমের থেকে বেশি, সেক্ষেত্রে কিন্তু বেগ ইন্ডিপেন্ডেন্টলি ভাবে বাড়ে, সেখানে কিন্তু সাবস্ট্রেটের উপর সেরকম ডিপেন্ডেন্সি দেখা যায় না। সো আমরা এই একটা ব্যাপারটা বুঝলাম। অ্যাকচুয়াল ব্যাপারটা কি? এখানে আরেকটা রিঅ্যাকশন তোমাদের দেখানো হচ্ছে, লাইক এনজাইম প্লাস সাবস্ট্রেট দিয়ে তৈরি হলো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। তাহলে K1 টা এখানে কি? K1 টা হচ্ছে রেট কনস্ট্যান্ট। কিসের রেট কনস্ট্যান্ট? The binding of the enzyme to the substrate forming the enzyme substrate complex. তাহলে এনজাইমের সাথে সাবস্ট্রেট তৈরি হয়ে যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো, তার রেট কনস্ট্যান্ট হচ্ছে K1, ধ্রুবক। ঠিক আছে? দেন দেখো এনজাইম সাবস্ট্রেট থেকে এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হলো, তার রেট কনস্ট্যান্ট K2. So K2 is the catalytic rate
the catalysis reaction producing the final reaction product and regenerating the free enzyme. This is the rate limiting step. তাহলে এখানে K2 টা হচ্ছে rate constant. Again আমরা দেখলাম enzyme substrate থেকে আবার enzyme মুক্ত enzyme plus substrate তৈরি হচ্ছে। এবার এখানে rate constant K3. So the dissociation of the enzyme substrate complex to free enzyme and substrate হচ্ছে K3. And এই enzyme substrate তো আবার তৈরি করেছিল enzyme product, reversible ভাবে দেখো enzyme product থেকে enzyme substrate তৈরি করতে K4 হচ্ছে constant পাচ্ছে। So the reverse reaction of catalysis এর rate constant K4. তাহলে K1 enzyme substrate তৈরি করছে, K2 enzyme product তৈরি করছে। উল্টো দিকে যাই, enzyme product থেকে enzyme substrate তৈরি করছে K4, enzyme substrate থেকে enzyme plus substrate তৈরি করছে K3, মানে constant হিসেবে রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখো বেগ কিভাবে বার করি। বেগ বা V0, ধরো এই একটা রিঅ্যাকশন দেওয়া আছে, এনজাইম সাবস্ট্রেট থেকে এনজাইম সাবস্ট্রেট তৈরি হলো, এখানে রেট কনস্ট্যান্ট হচ্ছে K1। সো আমি V0 বা বেগ আমার কত হবে, K1 ইনটু বিক্রিয়ক, K1 ইনটু E ইনটু S। দেখো মানে বেগ হচ্ছে রেট, মানে রেট কনস্ট্যান্ট ইনটু বিক্রিয়ক S ইনটু E। তাহলে এখানে ES থেকে দেখো K2 হয়ে E প্লাস S তৈরি করছে, তাহলে এখানে বেগটা কত হবে V0, K2 ইনটু ES। দেখো K2 ইনটু ES। নেক্সট আবার দেখো K3 ক্ষেত্রে যেটা হচ্ছিল আগেরটা, দেখো এই যে K3 আবার ES থেকে E প্লাস S তৈরি করছে, তাহলে এখানে আমার B কত হবে, K3 ইনটু ES, হ্যাঁ বিক্রিয়কটার সাথে গুণ করছি, K3 ইনটু ES। এবার K প্লাস, তাহলে বিক্রিয়ক কাকে বলে, যে এই যে যেটা বাঁদিকে থাকে বিক্রিয়ক, ডান দিকেটা বিক্রিয়াজাত পদার্থ রয়েছে। আমি বেগ কি করে বার করব, ধ্রুবকের সাথে যদি বিক্রিয়কের গুণ করি তবে আমরা বেগ পেয়ে যাব। তাহলে দেখো এখানে যেমন ধরো E প্লাস P প্রোডাক্ট থেকে আবার সাবস্ট্রেট এনজাইম তৈরি হচ্ছে, তাতে K4 রেখেছিল কনস্ট্যান্ট, তাহলে V0 এখানে কি হবে K4 ইনটু E প্লাস P, E প্লাস P। ঠিক আছে, তো আমরা এখানে দেখো এরকম বেগগুলোকে আমরা দেখে নিচ্ছি কিভাবে বেগ বার করছি, তাহলে কনস্ট্যান্টের সাথে বিক্রিয়ক পদার্থের গুণ। ঠিক আছে, তখন কিন্তু আমি কোনো প্লাস ইউজ করবো না, জাস্ট ব্র্যাকেটে যতগুলো বিক্রিয়ক আছে পরপর করে বসিয়ে দেবো। এখানে একটা আছে তাই K2 ইনটু ES বসলাম, এখানে একটা K3 ইনটু ES বসালাম, এখানে দুটো আছে K4 ইনটু E ইনটু P বসালাম। ঠিক আছে, নাও দেখো ES complex is formed by combining enzyme E with substrate S at rest constant K1. The ES complex can either dissociate to form EF. দেখো ES complex টা তৈরি হচ্ছে কি, এনজাইমের সাথে সাবস্ট্রেট, এখানে রেট কনস্ট্যান্ট K1 আছে, E প্লাস S থেকে ES। এবার ডিসোসিয়েশনের ক্ষেত্রে ES থেকে যে ডিসোসিয়েশনে E প্লাস S বা E প্লাস P তৈরি হচ্ছে, এখানে কনস্ট্যান্ট কিন্তু K2 আর K3, তার যারা মুক্ত এনজাইম তৈরি করছে বা ফ্রি এনজাইম, যেটাকে আমি EFও বলতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা ধারণা তোমাদের ক্লিয়ার হলো। এইবার চলো আমরা এই ব্যাপারটাকে আরেকটু ভালো করে বুঝি। So the rates and of formation and breakdown of the ES complex. তাহলে এই যে ES complex তৈরি হচ্ছে সেটা তৈরি হওয়ার হার, এবং দেখো যে কোনো আমি কাইনেটিক্সে আমি যদি কোনো স্টেবল পজিশনকে বোঝাতে চাই, তাহলে একটা জিনিস তৈরি হতে যে রেট লাগে স্টেবল, তাহলে ভাঙতেও সেই রেটটাই লাগছে, সেই বেগটাই লাগছে। তাহলে আমি কি চাইছি এখন, আমি চাইছি যে দুটোরই রেট বার করা, ফরমেশনের রেট আর ব্রেকডাউনের রেট। তাহলে ফরমেশনের রেট মানে কি, দেখো ES তৈরি হচ্ছে কিভাবে, E প্লাস S থেকে ES, তাহলে এখানে রেট কি হচ্ছে K1 ইনটু E ইনটু S। তাহলে আমি এখানে লিখলাম যে ফরমেশনের ES হচ্ছে K1 ইনটু E ইনটু S। এবার ব্রেকডাউন ভাঙার ক্ষেত্রে দেখো ES কে ভাঙছে দুটো ভাগে, K2 থেকে হচ্ছে E প্লাস S, এটা K3 থেকে E প্লাস P। তাহলে আমি দিতে পারি এর বেগটা কত K2 ইনটু ES, এর বেগটা K3 ইনটু ES। তাহলে দেখো ব্রেকডাউনে আমি দুটো পাচ্ছি, K2 ইনটু ES প্লাস K3 ইনটু ES। ESটাকে আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে পড়ে থাকছে কি K2 প্লাস K3। বোঝা গেছে? আই থিঙ্ক বোঝা গেছে। তাহলে আমি এই ইকুয়েশনটাকে মনে রাখবো, সেই ইকুয়েশন ধরে আমি এইটা লিখলাম কি করে বেগ বার করবো। সেখানে আমি এবার ফরমেশনটা দেখে নাও, এটা K1 ইনটু ES হচ্ছে ফরমেশন, আর ডিসোসিয়েশন হচ্ছে K2 ইনটু ES প্লাস K3 ইনটু ES। ঠিক আছে, এবার ধরো কোনো স্টেডি স্টেটে আমি এসেছি, স্টেডি স্টেট আমরা এবার কি করবো, ডিফারেন্সিয়েশন করলাম, DSDT করলাম, তাহলে আমার স্টেডি স্টেটে কি হবে, ফরমেশনের রেট যা হবে ব্রেকডাউনের রেটও তাই হবে, তাই তো। তাহলে আমি লিখতে পারি
K1 আমি ধরো আমি ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে, তাহলে আমার এটা এরকম ভাবে এলো। দেখো ফরমেশন আমার কি এসেছিল, K1 ইন্টু ইএস, এটা যা হবে স্টেডি স্টেটে ডিসোসিয়েশনও সেম হবে, এটা সমান এটা। ফরমেশনে যে বেগ লেগেছিল, যে রেট তৈরি হয়েছিল, হারটা দুটোর ক্ষেত্রেই সমান যদি প্রোডাক্ট জিরো হয়, তাহলে দুটোর ক্ষেত্রেই হচ্ছে সমান। যতটা আমার যে রেটে আমার একটা ইএস তৈরি হয়েছিল, সেই রেটে ইএসটা ভেঙে আবার ই প্লাস এস তৈরি হলো। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি K1 ইন্টু ইএস ইকুয়ালস টু K2 প্লাস K3 ইন্টু ইএস। এবার আমি কি করতে চাইছি, আমি সবকটাকে K1 দিয়ে ভাগ করছি, ধ্রুবক দিয়ে একটা ভাগ করছি। তাহলে সেটা যদি করি, তাহলে দেখো এটাকে যদি K1 দিয়ে ভাগ করি, K1 কেটে যাবে, তাহলে ইএস পড়ে থাকলো। আর একে যদি আমি K1 দিয়ে ভাগ করি, K2 প্লাস K3 বাই K1 পড়ে থাকলো, তাহলে এটা ইএস পড়ে থাকলো। তাহলে দেখো দুটো ইএস, আর এদিকে আমার এইটা হচ্ছে ই ইন্টু এস, এটা হচ্ছে ইএস, এটা মাইনাস না, এটা ইএসটাকে একত্রিত আছে বলে এরকম দাগ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে দেখো আমরা এবার আমি কি করলাম, কনস্ট্যান্ট গুলোকে এক জায়গায় নিয়ে এলাম। তাহলে এখানে তো কোনো কনস্ট্যান্ট নেই, K1 দিয়ে যদি ভাগ করে দুটোই K1 কেটে গেছে। এখানে দেখো আমি তোমাকে দেখাচ্ছি পেন দিয়ে। দেখো এখানে আমি কি করলাম, এখানে আমি K1 দিয়ে ভাগ করেছি, এখানেও আমি K1 দিয়ে ভাগ করেছি। তাহলে K1 যদি ভাগ করি, তাহলে এটা চলে গেল, তাহলে K1 কেটে গেলে ইএস পড়ে থাকলো, ইএস পড়ে থাকলো। যদি K2 প্লাস K3 K1 দিয়ে ভাগ করলে আমার এটা পড়ে থাকলো। এবার আমি কি করছি, তাহলে আমি এই K2 প্লাস K3 বাই K1 এত বড় আমি ধ্রুবকটাকে না লিখে এটাকে Km বলছি, Km। তাহলে আমার কি দাঁড়ালো, ES ইকুয়ালস টু Km ইন্টু ES, তাই তো? তাহলে ES ইকুয়ালস টু Km ইন্টু ES। তাহলে আমি যদি Kmটাকে এক জায়গায় না নিয়ে আসি, তাহলে ES বাই ES হচ্ছে E ইন্টু এস বাই ES, এটা এর নিচে চলে আসবে। মানে ধরো এটা দেখো, Kmটাকে আমি যদি এই জায়গায় রেখে দিই, এইটাকে যদি আমি এইখানটা নিয়ে আসি, তাহলে কি হবে, ES বাই ES। হ্যাঁ, তাহলে মানে কি হলো, এটা E ইন্টু এস মানে কি, ব্রেকডাউন অফ ES বাই ফরমেশন অফ ES। Kmটা এই পাশে রাখলাম, তাহলে Km কি হলো, সমান, এটা আমার কি দাঁড়ালো, Km ইকুয়ালস টু E ইন্টু এস বাই, আমি আলাদা আলাদা দেখি, E ইন্টু এস বাই আমার ইএস। তাহলে আমি এটা বলতে পারি যে ব্রেকডাউন অফ ইএস বাই ফরমেশন, সরি, ব্রেকডাউন অফ ইএস বাই ফরমেশন অফ ইএস। ব্রেকডাউন অফ ইএস বাই ফরমেশন অফ ইএস, আমরা এখানে সেটাই দেখলাম, ঠিক আছে। তাহলে আমার কেমটা বেরোলো ব্রেকডাউন অফ ইএস বাই ফরমেশন অফ ইএস। তাহলে কেমটাকে আমরা বলছি মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট, ঠিক আছে। কেম মানে কি, হাফ অফ দ্য অ্যাক্টিভ সাইট অন দ্য এনজাইমস আর ফিল্ড। তাহলে যখন একটা ম্যাক্সিমাম ভেলোসিটি হতে গেলে তো আমার সাবস্ট্রেটকে বাড়তে হবে, তো যখন অর্ধেকে আছে তখন তাকে কেম বলছে। যে সাবস্ট্রেটের মাধ্যমে এনজাইমের সাথে হাফ রিঅ্যাকশন হয়েছে, মানে হাফ অফ দ্য অ্যাক্টিভ সাইটস অন দ্য এনজাইমস আর ফিল্ড, যে পরিমাণ সাবস্ট্রেটের জন্য হাফ অফ এনজাইম এখানে কাজ করেছে তাকে আমরা বলছি কেম। এবং এর ভ্যালুটা 10⁻⁻1 থেকে -7 এর মধ্যে রয়েছে। কার কার উপর ডিপেন্ড করছে, পিএইচ, টেম্পারেচার, আয়নিক স্ট্রেংথ এবং নেচার অফ সাবস্ট্রেট। তাহলে দেখো আমি এই জায়গাটা দেখে নাও, এই হচ্ছে ধরো এখানে রিঅ্যাকশন রেট, এটা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তাহলে কেম হচ্ছে এটা। তার মানে ধরো আমি এইটা হচ্ছে হাইয়েস্ট ভেলোসিটি, এর উপরে আর কিছু উঠবে না, হাইয়েস্ট ম্যাক্সিমাম ভেলোসিটি, হাফ কেম হচ্ছে এটা। তাহলে মানে কি, কার হাফ বেগ,
এনজাইম সাবস্ট্রেটের রিঅ্যাকশনের হাফ বে। তাহলে সাবস্ট্রেটের যে কনসেন্ট্রেশনে রেটটা অর্ধেক হচ্ছে, এনজাইম সাবস্ট্রেটের রিঅ্যাকশনের রেটটা অর্ধেক হচ্ছে, তাকে আমরা কেএম বা মাইকেলিস মেন্টেন ধ্রুবক বলছি। ক্লিয়ার হয়েছে? তাহলে কেএমটাকে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, তার যে কনসেন্ট্রেশনে এনজাইম সাবস্ট্রেটের যে রিঅ্যাকশনের বেগ সেটা হাফ হচ্ছে, হাফ অফ Vmax হচ্ছে, ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটে, তাকে আমি কেএম বলছি। আর ডিটেলসে পড়ব। এটুকু বোঝা গেল আমার যে আমি কি করলাম। অ্যাকচুয়াল আমি একটা রিঅ্যাকশন দেখলাম, রিঅ্যাকশনের প্রত্যেকটা কনস্ট্যান্টকে রাখলাম, আমি এটাকে ডেরিভেটিভ করলাম, হ্যাঁ ডেরিভেটিভ করলাম, এবং আমি কেএম এর মানটা এখান থেকে বার করলাম। কেএম সমান ব্রেকডাউন অফ ইএস, মানে ই ইন্টু এস বাই ইএস। ঠিক আছে, নাও চলে আসো সাবস্টিটিউটিং ইএফ। এবার আমি কি করছি দেখো, আমি এবার এই জিনিসটাকে নিয়ে রিঅ্যাকশনটাকে এগোচ্ছি। আমি এইটুকু বুঝলাম, Km equals Km into ES মানে E into S। তাহলে E এখানে অ্যাকচুয়াল ফ্রি এনজাইম, তাই তো? এনজাইম আর সাবস্ট্রেট আলাদা মানে কি? ফ্রি এনজাইম যুক্ত হয়নি, আর এখানে মানে যুক্ত হয়েছে। তাহলে ফ্রি এনজাইম আর সাবস্ট্রেটের গুণফল সমান Km into ES। এই রিঅ্যাকশনটা পেয়েছি। এবার এর মধ্যে আমি আরো বাড়াবো। কি করে বাড়াবো? আমি এই যে ফ্রি এনজাইম বা শুধু এনজাইম, সেখানে আমি ইটি মাইনাস ইএস দেবো। কারণ দেখো টোটাল এনজাইম কি হবে? টোটাল এনজাইম হচ্ছে, টোটাল এনজাইমের মধ্যে ধরো আমি একটা রিঅ্যাকশনে টোটাল এনজাইম রেখেছি, তো টোটাল এনজাইমের সংখ্যা কি? কিছু এনজাইম এর সাথে সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে আছে, কিছু ফ্রি রয়েছে। তাহলে আমরা বলতে পারি টোটাল এনজাইম সমান সমান এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স প্লাস ফ্রি এনজাইম। কেন কি? আমি ধরো একটা রিঅ্যাকশনে অনেকগুলো এনজাইম ঢেলেছি, তার মধ্যে সবকটাই কি আর সাবস্ট্রেটের সাথে প্রথমেই যুক্ত হয়ে যাবে? তা তো না। তার মানে সেইখানে কিছু কিছু সাবস্ট্রেটের সাথে যুক্ত থাকবে, কিছু কিছু ফ্রি এনজাইম থাকবে। তাহলে আমি এই ফ্রি এনজাইমকে কিভাবে লিখতে পারি? তাহলে ইএফ সমান কি হবে? ইটি মাইনাস ইএস, তাই তো? ইটি যদি সমান ইএস প্লাস ইএফ হয়, এবার ইএফটাকে আমি ডান দিকে রেখে দিলাম, তাহলে ইটি মাইনাস ইএস হচ্ছে ইএফ। তাহলে এখানে এটা ফ্রি এনজাইম মানে এখানে এটা ই ফ্রি মানে কি? ই ফ্রি মানে আমি সেখানে ইটি মাইনাস ইএস বসাতে পারি। ভালো করে দেখে নাও, ঠিক আছে? এ দেখো, আমি ধরো এই যে দেখো ইটি সমান সমান ইএস প্লাস ইএফ, তাই তো? ফ্রি এনজাইম একটা জায়গায় আমি এনজাইম ঢেলেছি, টোটাল এনজাইমের সংখ্যা কত? কিছুটা সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়েছে, কিছুটা ফ্রি আছে। তাহলে আমি যদি এইটাকে বার করতে চাই, তাহলে ইটির সাথে আমি যদি ইএস কে বিয়োগ করি, তাহলে আমি ইএফ পেয়ে যাব, তাহলে আমি ফ্রি এনজাইম পেয়ে যাব। সরি, এখানে প্রচন্ড একটু বেঁকে টেনে যাচ্ছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ফ্রি এনজাইম পেয়ে যাব আমি। ফ্রি এনজাইমের জায়গায় সেই জন্য আমি কি করলাম, ফ্রি এনজাইমের জায়গায় আমি ইটি মাইনাস ইএস বসালাম। বাদ বাকি সব সেম। বাদ বাকি কিরকম? এই যে ইএস ইন্টিকলস টু কেএম ইন্টু ইএস, ই এর জায়গায় আমি ইটি মাইনাস ইএস বসালাম। আমি এখানে কি করলাম? ইটি মাইনাস ইএস বসালাম ইন্টু এস, বাকি যা আছে তেমনই থাকলো। তাহলে আমি কি করলাম এখানে? ভালো করে দেখো, এখানে আমি ইটি মাইনাস ইএস ইন্টু এস, ইএস ইন্টু এস, ই ইন্টু এস ছিল, ই এর জায়গায় ইটি মাইনাস ইএস দিলাম। ফ্রি এনজাইম যেহেতু ইটি মাইনাস ইএস বসিয়ে দিলাম, ইকুয়ালস টু যেমন ছিল কেএম ইন্টু এস। এবার আমি কি করলাম? এটার সাথে এস গুণ করলাম, এটার সাথে এস গুণ করলাম, তাহলে ইটি ইন্টু এস মাইনাস ইএস ইন্টু এস। ঠিক আছে, বাকি তো যেমন ছিল। আবার ইটি ইন্টু এস। এবার আমি এই জিনিসটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে দেখো ভালো করে এটা দেখো, ইটি ইন্টু এস ইকুয়ালস টু, তাহলে কি হলো? ইএস, মানে আমি কি করলাম? এইটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে ইএস ইন্টু এস প্লাস কেএম ইন্টু এস। তাহলে ইটি ইন্টু এস কি হবে? ইএস ইন্টু, এই দুটোতেই ইএস আছে বলে আমি ইএসটাকে এখানে কমন নিয়ে নিলাম, তাহলে এস ই প্লাস কেএমটাকে আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম। এইবার আমি কি করলাম? আমি ইএস এর মান বার করতে চাই, তাহলে এই জায়গাটা একটু ভালো করে বোঝো। আমি কি করলাম ভালো করে বোঝো। আমি কি করতো? আমি এই জিনিসটা বার করলাম প্রথমে, ইএস ইকুয়ালস টু কেএম ইন্টু ইএস। এর জায়গায় তো ফ্রি এনজাইম, এখানে ইটি মাইনাস ইএস দেবো। টোটাল এনজাইম মাইনাস যেটা কাজে লেগে গেছে সেটাই ফ্রি। তাহলে সেটা যদি আমি এখানে বসাই, তাহলে আমার রিঅ্যাকশনটা এইটা দাঁড়াচ্ছে।
দেখো ইটি ইন্টু এস মাইনাস ইএস ইন্টু এস ইকুয়ালস টু কেএম ইন্টু এস। আমি এটাকে ডান দিকে নিয়ে গেলাম রিয়াকশনে, তাহলে ই টু ইন্টু এস ইকুয়ালস টু কেএম ইন্টু ইএস ইএস ইন্টু এস। ঠিক আছে, এবার আমি কি করলাম, ইএসটা দুটোতেই আছে বলে কমন নিয়ে নিলাম, তাহলে এস প্লাস কেএম দাঁড়ালো। এবার আমার কাজ কি, আমাকে ইএসটা বার করতে হবে। ইএসটাকে আমি এক জায়গায় নিয়ে এসে বাকিগুলোকে এক জায়গায় নিয়ে এলাম। ধরো ইএসটা এখানে রাখলাম, বাকিটাকে নিয়ে এলাম, তাহলে কি বললো, ইটি ইন্টু এস বাই এস প্লাস কেএম। এইবার আরেকটা ব্যাপার দেখো, আমরা ভি0 মানে কি জানি, বেগ কত, কে2 ইন্টু ইএস। আমি একটা রেট দেখেছি কে2 ইন্টু ইএস। ভি0 মানে কে2 মানে দেখো মনে আছে তো, কে2 মানে কি এটা, তাহলে বেগ কত হবে, কে2 ইন্টু ইএস হচ্ছে বেগ, ই প্লাস এস তৈরি করার বেগ, মানে সাবস্ট্রেট ভাঙার বেগ। তাহলে আমি এখানে কে2 ইন্টু ইএসটাকে বসাতে পারি বেগের জায়গায়। তাই জন্য আমি কি করলাম, এই যে রিয়াকশনটা ইএস ইকুয়ালস টু ইটি ইন্টু এস বাই এস প্লাস কে, এটাকে আমি প্রত্যেকটাতে দুটো জায়গাতেই আমি কে2 দিয়ে ভাগ করলাম, গুণ করলাম। তাহলে কে2 ইন্টু ইএস কি দাঁড়ালো, কে2 ইন্টু ইএস ইকুয়ালস টু কে2 ইন্টু ইটি ইন্টু এস বাই ইন্টু কেএম প্লাস এস। এবার এইটা মানে কি ভি0, কারণ ভি0 মানে কে2 ইএস আমি দেখলাম, তাহলে ভি0 ইকুয়ালস টু তাহলে কি হবে, কে2 ইন্টু ইটি ইন্টু এস ইন্টু কেএম প্লাস এস। ঠিক আছে, এইবার দেখো যদি, এইটুকু বোঝা গেছে আশা করি, কি করলাম ভালো করে বোঝো। যখনই আমি এই মানটা বসালাম, ইটি মাইনাস ইএস ইএফ এর জায়গায় বসিয়ে দিলাম, তারপরে আমি কি করলাম, গুণ করলাম ইটি ইন্টু এস ইএস ইন্টু এস। ঠিক আছে, তারপরে আমি এই জিনিসটাকে ডান দিকে নিয়ে এলাম, তারপরে আমি ইএসটাকে কমন নিলাম, তাহলে এস ইন প্লাস কেএম বসালাম। এবার আমি কি করলাম, ইএস এর মানটা বার করলাম, ইএসটাকে একদিকে রেখে বাদ বাকিগুলোকে সব একদিকে নিয়ে চলে এলাম। আমরা জানি ভি0 সমান কে2 ইন্টু ইএস, আগেই পড়েছিলাম রেট। তাহলে আমি কি করলাম, তাহলে এইটা আমি জানি, তাহলে আমি কি করলাম, এখানে ইএস আছে, আমি এখানে একটা কে2 দিয়ে গুণ করি, তাহলে এখানে বেগের ব্যাপার চলে আসে, দুটোতেই কে2 দিয়ে গুণ করে দিই, কে2 ইন্টু ইএস ইকুয়ালস টু কে2 ইন্টু ইটিএস বাই এস প্লাস কে। ভালো কথা, তাহলে আমি কে2 ইন্টু ইএস এর জায়গায় আমি ভি0 বসিয়ে দিই। এইবার দেখো, আমরা এটাও তো একটা, যদি সাবস্ট্রেট কেএম এর থেকে অনেক বেশি হয়, তাহলে ভি0 মানে আমি এই যে ভি0 মানে কে2 ইন্টু ইটি ইন্টু এস, এটাকে আমরা ভিম্যাক্স বলতে পারি, ম্যাক্সিমাম ভেলোসিটি। কেন, এই জায়গাটা ভালো করে দেখো, যখন সাবস্ট্রেটের মান কেএম এর থেকে অনেক বেশি হয়, কে মানে কি, যে সাবস্ট্রেটের মানে ভেলোসিটি অর্ধেক হচ্ছে, তার থেকে যদি টোটাল সাবস্ট্রেটের মান অনেক বেশি হয়, তাহলে ভি0 সেটা প্রায় কে2 ইটির সাথে সমান হবে, কে2 ইটির সাথে ভি0 প্রায় সমান হবে, সেটা হলে সমান হবে। তাহলে when the AS is great most of the enzyme, সেক্ষেত্রে ভি0 যা হবে ভিম্যাক্সও তাই হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি যা হবে প্রাইমারি ভেলোসিটিও তাই হবে, যদি সাবস্ট্রেটের মান অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমরা জানি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, সাবস্ট্রেটের উপর ডিপেন্ডেন্ট থাকবে। তাহলে আমি কি করতে পারি, এখন আমি ভিম্যাক্স, আমাকে ম্যাক্সিমাম ভেলোসিটিটা পেতে হবে। ম্যাক্সিমাম ভেলোসিটি কি হবে, কে2 ইন্টু ইটি, যেহেতু টোটাল এনার্জি টোটাল এনজাইম ইটি, তাই জন্য আমি কে2 ইন্টু ইএস দিয়ে যদি আমি এমনি ভেলোসিটি পেতে পারি, তাহলে কে2 ইন্টু ইটিএস দিয়ে ইটি দিয়ে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি পেতে পারি। তাহলে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি, তাহলে ভি0 সমান সমান কি হবে, ভিম্যাক্স এস বাই কেএম প্লাস এস। এখান থেকে আমরা এই ইকুয়েশনটাকে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন বলছি। এই জায়গাটা ভালো করে দেখো, দেখো কে2 ইন্টু ইটি আর কে2 ইন্টু এস এস ইন্টু কেএম প্লাস এস, এটা তো। এবার আমি কি করলাম, কে2 ইন্টু ইটি ইন্টু কে2 ইন্টু এস, এরকম জিনিসটা। এবার আমি কে2 ইটি কে কি করলাম, ম্যাক্সিমাম ভেলোসিটি ধরলাম, কেন, যদি সাবস্ট্রেট কেএম এর থেকে অনেক বেশি হয়, মানে সাবস্ট্রেটের মান যদি অর্ধেক, মানে যে সাবস্ট্রেটের ভেলোসিটি অর্ধেক হয়, সেই সাবস্ট্রেটের টুকুর থেকে যদি টোটাল সাবস্ট্রেটের মান অনেক বেশি হয়, তাহলে ভি0 কে2 ইটির সাথে সমান, মানে ভি0 যা হবে, তাহলে এইটা যদি এটা যা হবে, কে2 ইটির মানও তাই হবে। তাহলে when the S great most of the enzyme is found in the bound state ES, যদি সাবস্ট্রেট অনেক বেশি হয়, তাহলে এনজাইমের সাথে সাবস্ট্রেট অ্যাড থাকবে, তাই জন্য প্রথম ভেলোসিটি যা হবে ম্যাক্সিমাম ভেলোসিটি তাই হবে। তাহলে আমি সেটাকে ঘুরিয়ে লিখতে পারি, সাবস্টিটিউট, আমি কি করলাম, কে2 ইটিকে সাবস্টিটিউট করে দিলাম ভিম্যাক্স দিয়ে, তাহলে কে2 ইটিকে যেহেতু ম্যাক্সিমাম ভেলোসিটি যা হবে
এমনি ভেলোসিটিও তাই হবে, যদি সাবস্ট্রেট অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমরা K2ET কে Vmax লিখতে পারি, ম্যাক্সিমাম ভেলোসিটি লিখতে পারি। আমি তাই করলাম, V0 সমান Vmax, তো বাদ বাকিটা বসিয়ে দিলাম S ইন্টু Km বাই Km প্লাস S, ইন্টু এটা বাই হবে বাই Km প্লাস S। ঠিক আছে, এটাকেই বলছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। এটা আমরা এইভাবে বার করব। এই অবধি তো বুঝতে পেরেছো, শুধু এইটুকু ভালো করে বোঝো। আমরা দেখলাম V0 ইকুয়ালস টু K2 ইন্টু ET ইন্টু S বাই Km প্লাস S, এটা ইন্টু এটা বাই হবে একটা বাই Km প্লাস S। তাহলে যদি এবার যদি সাবস্ট্রেটের মান Km এর থেকে অনেক বেশি হয় তাহলে K2ET টাকে আমি ম্যাক্সিমাম ভেলোসিটি ধরে ফেলবো। তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে আমি এখানে V0 সমান Vmax ইন্টু S বাই Km প্লাস S বসিয়ে দিলাম। এটাই হচ্ছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। ঠিক আছে, নাও তাহলে আমরা এই জিনিসটা দেখি। ধরো এটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা রিঅ্যাকশন রেট। যত সাবস্ট্রেট বাড়ছে তত এনজাইমের সাথে রিঅ্যাকশন বাড়ছে 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 বাড়ছে, কিন্তু একটা টাইমে কি হবে, সাবস্ট্রেট তুমি যতই বাড়াও এনজাইম তো একটা লিমিটেড সংখ্যক, এনজাইম তো তুমি আর বাড়াওনি, তাহলে সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ম্যাক্সিমাম ভেলোসিটির পর সেটা স্টেবিলাইজড হয়ে যাবে। আর কেম আমরা সেই ভ্যালুটা বলছি যে ভ্যালুতে সাবস্ট্রেটের যে মানে ভেলোসিটি অর্ধেক হচ্ছে, এনজাইমের ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক ভেলোসিটিতে পৌঁছাচ্ছে, তাকে আমরা বলছি কেএম ভ্যালু। ঠিক আছে, কেএম হচ্ছে সাবস্ট্রেটের মান, সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের মান। তাহলে এখানে আর একটা রিঅ্যাকশন অর্ডারের ব্যাপার চলে আসে। দেখো এবার আমরা বিভিন্নভাবে জিনিসটাকে সাজাতে পারি। যদি সাবস্ট্রেটের মান কেএমএস থেকে অনেক কম হয়, কেএম এর থেকে সাবস্ট্রেটের মান অনেক কম হয়, তাহলে আমি আগের ফর্মুলাতে কি বসিয়েছিলাম, ফর্মুলাটা এটা V0 ইকুয়ালস টু Vmax S বাই Km প্লাস S। যদি সাবস্ট্রেটের মান Km এর থেকে অনেক কম হয় তাহলে V ইকুয়ালস টু Vmax S বাই Km প্লাস S আর বসানোর দরকার নেই, S তো অনেক ছোট নেগলিজেবল, তাই প্লাস S টা বসাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমি এরকম করে বসাতে পারি V ইকুয়ালস টু Vmax S বাই Km। কখন? যখন সাবস্ট্রেট অনেক ছোট হচ্ছে। আর যদি সাবস্ট্রেট অনেক বেশি হয় তাহলে আমি তো আগেই দেখলাম V ইকুয়ালস টু Vmax, তাহলে আমার Km প্লাস S দরকারই নেই, Km টাকে আমি নেগলিজেবলে ফেলে দিচ্ছি, তাই তো। তাহলে আমি তাহলে সাবস্ট্রেটের মান যদি খুব বেশি হয় তাহলে S বাই Km এগুলো সব নেগলিজেবল, এমনি ভেলোসিটি যা ম্যাক্সিমাম ভেলোসিটিও তাই হবে, প্রচুর সাবস্ট্রেট পেয়ে গেছে একেবারে। আর এটাকে জিরো অর্ডার কাইনেটিক্স বলছে। আর যদি V এর মান যদি Vmax বাই 2 হয়, যদি V এর মান অর্ধেক হয় তাহলে কি হবে, Km সমান S এবং সাবস্ট্রেট হাফ সাবস্ট্রেটের সমান, সাবস্ট্রেট কম এবং আসল ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হয়, তাহলে আমরা কি করতে, Vmax বাই 2 হয় তাহলে Vmax ইন্টু S বাই Km প্লাস S। Km হচ্ছে ইকুয়াল টু কনসেন্ট্রেশন when the rate is half। তাহলে Km আর S তখন সমান হবে যখন বেগের মান ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের রিঅ্যাকশন অর্ডার। তাহলে আমরা আজকে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট পড়লাম, কিভাবে এটা তৈরি করা হলো সেটাও পড়লাম, পুরো রিঅ্যাকশনটা সম্পর্কে জানলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।